আলবদর নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ, পূর্ণাঙ্গ রায় দেখেই রিভিউয়ের সিদ্ধান্ত আসামি পক্ষের। আমি প্রত্যাশিত ফল পেয়েছি। উনি দণ্ডিত না হলে এই যে অপরাধের ধারাবাহিকতাটা এটা ক্ষুণ্ণ হতো। আমরা রায় পেয়ে আমরা রিভিউ করব কিনা সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। রিভিউ আবেদন না করলে রায় দ্রুত কার্যকর বললেন আইনমন্ত্রী। রিভিউ পিটিশন দাখিল না করে তাহলে আমরা এই রায় কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করব। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। পৃথিবীতে কোনো আন্তর্জাতিক সংস্থা নাই, তদন্ত সংস্থা, যে এরকম সফলতা আইসিসিতে আনতে পারছে। প্রমাণ হলো যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করতে পারে। মুক্তিযোদ্ধারা সেলুট জানাই, জাতি কলঙ্ক মুক্ত হলো, বাঙালি কলঙ্ক মুক্ত হলো। অনতি বিলম্বে এর রায় কার্যকরী করা হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সর্বোচ্চ আদালত নিয়ে মন্তব্যে বিচারপতিরা স্তম্ভিত। খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে 15 মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। ধর্মের নামে নারীর অগ্রযাত্রা থামিয়ে রাখার সুযোগ নেই। ইসলাম ধর্মই সমুন্নত রেখেছে নারীর মর্যাদা, মন্তব্য প্রধানমন্ত্রীর। রাজধানীতে নিয়ম না মেনে স্থাপনা নির্মাণে দৃঢ়তা হারাচ্ছে গাছ। সামান্য ঝড়েই উপড়ে পড়ে ঘটছে জীবনহানি। সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাই দায়ী বলছেন পরিকল্পনাবিদরা। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে টাইগারদের ওয়ার্ল্ড টি-20 মিশন। কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও অভিজ্ঞদের জ্বলে ওঠার অপেক্ষায় মাশরাফি। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাত নেতা আল বদর কমান্ডার মীর কাশেম আলীর ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও রায়ের পূর্ণাঙ্গ কপি দেখে রিভিউর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মীর কাশেমের আইনজীবী। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম শহর ইসলামী ছাত্র সংঘের সভাপতি মীর কাশেম আলী এই অঞ্চলের আলবদর প্রধান হিসেবে কাজ করেন। শহরের আন্দরকিল্লার ডালিম হোটেলে গড়ে তোলেন নির্যাতন ক্যাম্প। মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার কারণে বাঙালি খান হিসেবে কুখ্যাতি পাওয়া কাশেম আলীর বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে মুক্তিযোদ্ধা জসিম সহ 6 জনকে হত্যা এবং রঞ্জিত দাস ও টুন্টু সেনকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আরও 8টি অভিযোগে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। 2014 সালের নভেম্বরে ট্রাইব্যুনালের দেয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এই জামায়াত নেতা। আপিলের রায়ে ফাঁসির সাজা বহাল রাখেন আপিল বিভাগ। 3টি অভিযোগ থেকে খালাস দেয়া হয় তাকে। আমি প্রত্যাশিত ফল পেয়েছি। এই মীর কাশেম আলী, তিনি ছিলেন সেক্রেটারি জেনারেল আলবদর নেতা, তিনি আজকে দণ্ডিত হলেন। কাজী উনি দণ্ডিত না হলে এই যে অপরাধের ধারাবাহিকতাটা এটা ক্ষুণ্ণ হতো এবং আদালত সঠিকভাবেই তাকে আজকে দোষী সাব্যস্ত করেছেন। আপিলের রায়ের পর রিভিউ আবেদন এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগ পাবেন কাশেম আলী। আসামি পক্ষের আইনজীবী বলছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে রিভিউর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা। ভবিষ্যতের ইতিহাস এই রায় পর্যালোচনা করবে এবং তারা এটা বিচার বিবেচনার দায়িত্ব আমি ভবিষ্যতের ইতিহাসের কাছে রেখে দিলাম। আমরা রায় পেয়ে আমরা রিভিউ করব কিনা সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। এদিকে আইনমন্ত্রী বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে রিভিউ না করলে দ্রুত রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। তারা যদি রিভিউ পিটিশন দাখিল না করে তাহলে আমরা এই রায় কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করব। আর তারা যদি রিভিউ পিটিশন দাখিল করে তাহলে পরে রিভিউ পিটিশনের শুনানি শেষে যে রায় হয় সেই রায় অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। 2012 সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হন এই জামায়াত নেতা। 2013 সালে 14টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। মামলায় রাষ্ট্রপক্ষে 24 জন এবং আসামি পক্ষে সাক্ষ্য দেন 3 জন। 2014 সালে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন তার বিরুদ্ধে। আর বুধবার দেয়া হলো আপিলের রায়। আলবদর নেতা মীর কাশেম আলীর আপিলের রায় নিয়ে গত কয়েকদিন ধরে চলছিল নানা আলোচনা সমালোচনা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আপিলে তার সর্বোচ্চ সাজা বহাল থাকায় সেই সত্যটি আবারও প্রতিষ্ঠিত হলো, আইনের চোখে সবাই সমান।
খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। রায় ঘোষণার পরপরই শাহবাগে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। পরে আনন্দ মিছিল করেন তারা। এ সময় মঞ্চের মুখপাত্র ইমরান সরকার এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকরের দাবি জানান। এর আগে আলবদর নেতা মীর কাশেম আলীর রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন মঞ্চের নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে তারা চারদিক মুখর করে রাখেন। আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ড বহালের খবর পাওয়ার পর উল্লাসে ফেটে পড়েন মঞ্চের কর্মীরা। পরে তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি টিএসসি মোড় ঘুরে আবারও শাহবাগে এসে শেষ হয়। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এই কুখ্যাত রাজাকারের আলবদর কমান্ডারের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করছি। নতুন করে কোনো ষড়যন্ত্র করবার সুযোগ না দিয়ে অবিলম্বে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করবার জোর দাবি জানাচ্ছি। এদিকে বিশিষ্ট জনেরা বলেছেন, এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণ হলো সর্বোচ্চ আদালতের ন্যায় বিচারকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আর মীর কাশেম আলীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবিও জানান। মুক্তিযোদ্ধারা সেলুট জানাই, জাতি কলঙ্ক মুক্ত হলো, বাঙালি কলঙ্ক মুক্ত হলো। অনতি বিলম্বে এর রায় কার্যকরী করা হোক, এটা আমাদের মুক্তিযোদ্ধাদের দাবি। আমরা 24টা মামলায় প্রতিটাতে সফলতা পেয়েছি ট্রাইং কোর্টে। এখানে 4টি মামলা কার্যকর হয়েছে। তারপরে এর থেকে পৃথিবীতে কোনো আন্তর্জাতিক সংস্থা নাই, তদন্ত সংস্থা, যে এরকম সফলতা আইসিসিতে আনতে পারছে। আমরা অত্যন্ত আনন্দিত, কারণ গত কয়েকদিনে এই রায় নিয়ে যে শঙ্কা সৃষ্টি হয়েছিল তার অবসান হয়েছে এবং আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। এর মধ্য দিয়ে প্রমাণ হলো যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করতে পারে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় আজ সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত রাজধানীতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। মীর কাশেম আলীর ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আওয়ামী লীগ। সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক প্রতিক্রিয়ায় বলেন, এই রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যে বিতর্ক চলছে তা এই রায়ের ওপর কোনো প্রভাব ফেলেনি। মীর কাশেম আলীর সম্পদ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন খতিয়ে দেখা হবে বলেও জানান এই নেতা। এরাই প্রত্যাশিত রায়, বাংলাদেশ আওয়ামী লীগের রায় সন্তুষ্ট প্রকাশ করেছে। তার ব্যবসায়িক যে সমস্ত কর্মকাণ্ড ছিল বা তার সম্পত্তি কিভাবে এসেছে, এটা তো অবশ্যই এটা দুর্নীতি দমন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এগুলো তো খতিয়ে দেখবেই। তবে আমরা আশা করি যে অহেতুক স্বাধীন বিচার ব্যবস্থাকে বিতর্ক করার জন্য বা বিতর্কিত করা হোক এরকম কোনো কথাবার্তা এগুলো না বলাই ভালো। এদিকে বিচারাধীন বিষয় এবং বিচার বিভাগ নিয়ে মন্তব্যের বিষয়ে 15ই মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাদের বক্তব্যের বিষয়ে 14ই মার্চের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন আপিল বিভাগ। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারাধীন বিষয়ে কথা না বলাই ভালো। অন্যদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আদালতের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল। আফজাল হোসেনের রিপোর্ট। গত 5ই মার্চ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় প্রকাশ করে মামলা থেকে প্রধান বিচারপতি এস.কে সিনহাকে বাদ দিয়ে বেঞ্চ পুনর্গঠন এবং আপিল পুনর্শুনানির দাবি তোলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রী। দুই মন্ত্রীর এমন বক্তব্যে আলোচনা সমালোচনা শুরু হয়। মঙ্গলবার সকালে আলবদর নেতা মীর কাশেম আলীর রায়ের আগে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 9 সদস্যের বেঞ্চ দুই মন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যা দিতে 15 মার্চ হাজির হওয়ার নির্দেশ দেন। এ সময় আদালত বলেন, এ ধরনের বক্তব্য আদালত অবমাননাকর এবং বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। জনাব কামরুল ইসলাম এবং আকামা মোজাম্মেল হক তারা যে একটি সংস্থার মিটিংয়ে গিয়ে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে আদালত খুবই মর্মাহত এবং এটা আদালত অবমাননা এবং বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ বর্ণনা করে তারা তাদের উপরে রুল ইস্যু করেছেন এবং সশরীরে তাদের 15ই মার্চে আদালতে হাজির হতে বলেছেন। এ বিষয়ে সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, বিচারাধীন বিষয়ে এমন মন্তব্য সমীচীন নয়। যখন আদালতে কোনো ব্যাপার তাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা সেটাকেই বলি সাবজুডিস। এই সব সাবজুডিস ম্যাটারে কারো কোনো বক্তব্য দেওয়াটা ঠিক না।
এদিকে তাৎক্ষণিক ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় আদালতের এর রুলের জবাব দেবেন তিনি। বক্তব্যটা ছিল আমার নিজস্ব বক্তব্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন বিচার প্রার্থী মানুষ হিসেবে। আদালত আমাকে রুল নিষেধ জারি করেছেন, আমি ইনশাআল্লাহ তার আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমি তার জবাব দেব। তবে আমি যেহেতু আজকে মালয়েশিয়া যাচ্ছি এফও এর একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য 15-16 তারিখ হয়তো দেশে ফিরবো, 16 কি 17 তারিখ আমি ইনশাআল্লাহ আদালতের কাছে একটা সময় চাইবো, স্বাভাবিক একটা সময় চাইবো, আমি জবাব দেব, অবশ্যই জবাব দেব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের দোহাই দিয়ে নারীদের পিছিয়ে রাখার আর কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী নারী সমাজের উদ্দেশ্যে বলেছেন, অন্যের মুখাপেক্ষী হয়ে নয়, নারীদের নিজেদের অধিকার নিজেকেই আদায় করে নিতে হবে। পৃথিবীতে সুন্দর আর কল্যাণকর যা কিছু, সেখানে পুরুষের পাশাপাশি অবদান রয়েছে নারীরও। তাই নারীকে অবহেলা করলে সে সমাজ এগিয়ে যেতে পারে না। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে নারীর অবদানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে প্রতিবন্ধকতা ছিল, ধর্মীয় গোঁড়ামি ছিল, তারপরও সরকারের প্রচেষ্টা ছিল নারীর সমান অধিকার নিশ্চিত করার। আর এ কারণেই বাংলাদেশের নারীরা এগিয়ে চলেছে আপন মহিমায়। আমাদের কারো দিকে মুখাপেক্ষি হয়ে চলবে না। নিজেদের ভাগ্য নিজেদের গড়তে হবে, নিজেদের পায়ে দাঁড়াতে হবে, আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে, তবেই মর্যাদা পাওয়া যাবে। কেঁদে কেঁদে ফিরলে মর্যাদা কেউ হাতে তুলে দেয় না, বরং করুণা করে। আর করুণা ভিক্ষা নিয়ে তো মেয়েরা বাঁচতে পারে না। কাজে নিজের মর্যাদাটা নিজেকেই অর্জন করতে হবে, নিজের কর্মের মধ্য দিয়ে, আত্মবিশ্বাসের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেছিলেন একজন নারী। ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধে প্রথম শহীদও একজন নারী। তাই ধর্মের নামে নারীকে ঘরে বন্দী করে রাখাকে কুপমণ্ডুকতার সঙ্গে তুলনা করেন তিনি। ধর্মের নাম নিয়ে কখনো কাউকে পিছনে ঠেলে দেওয়া বা কুপমণ্ডুকতায় ফেলে দেওয়ার সেই সুযোগ নেই। ইসলাম ধর্মই নারীদেরকে সমাজে সুযোগ দিয়েছেন। স্বামীর সম্পদে যেমন তাদের অধিকার, পিতার সম্পদেও অধিকার, এই সম্পদের অধিকার একমাত্র ইসলাম ধর্মেই দেওয়া আছে, অন্য কোনো ধর্মে কিন্তু নাই। আপনারা সেটা দেখবেন। কাজে আমাদের সামনে দৃষ্টান্ত রয়েছে, আমাদের ঘাবড়াবার কিছু নেই। শেখ হাসিনা বলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় যে সংগ্রাম চলছে তা বাস্তবায়ন করতে পুরুষের সঙ্গে সমান অংশগ্রহণ প্রয়োজন নারীর। ইসলাম ধর্মের জন্য। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। টাকা চুরির দায়ে নিউ ইয়র্কের রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ সরকার, জানালেন অর্থমন্ত্রী। বিশ্ব নারী দিবস উপলক্ষে 19 জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিকেলে সিনেট ভবনে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মস আরিফিন সিদ্দিকী সহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। এতে দেশের 6টি জেলার 19 নারীকে মুক্তিযুদ্ধের অবদানের স্বীকৃতি হিসেবে পদক ও অর্থ দেয়া হয়। স্মৃতিচারণ করেন সম্মাননাপ্রাপ্ত 2 মুক্তিযোদ্ধা। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নারী মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। আমি দেখে খুব গর্ববোধ করতেছি এবং এই আয়োজন যা যা তারা পাবেন, মুক্তিযোদ্ধারা সম পরিমাণই নারী মুক্তিযোদ্ধারা একই অবস্থানে থাকবেন, কোনো সেখানে কোনো ডিফারেন্সিয়েট করা হয় না, অর্থাৎ কোনো রকম পার্থক্য নাই। আমাদের 8 লক্ষ টাকা করে বরাদ্দ আছে। আমার যে কজনের জায়গায় আপনারা থাকে আমি অফিসারদের বলবো তালিকাটা নিয়ে নিতে। আমি আগামী মাসে ডিস্ট্রিক্টের জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়ে দেব, তাদের প্রত্যেকের জন্য যে কজনের জায়গা দেবে প্রত্যেকের জন্য বাড়ি করে দেবেন। প্রায় 17,000 কোটি টাকার 16টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পটি পল্লী বিদ্যুতের আওতায় 15 লাখ গ্রাহককে বিদ্যুৎ বিতরণ প্রকল্প। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 7,000 কোটি টাকা, যার পুরোটাই সরকারি অর্থায়ন থেকে ব্যয় করা হবে। 2018 সালের মধ্যে শেষ হবে প্রকল্পের কাজ। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, ফেব্রুয়ারিতে দেশের মূল্যস্ফীতি ছিল 5.62%, যা গেল 41 মাসের মধ্যে সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কোনোভাবেই
বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাকড হওয়ার ঘটনার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর এ কারণে ব্যাংকটির বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ের সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের এখানে কোনো রকমের দোষ কিছু নেই। এটা ফেডারেল রিজার্ভই যারা এটা সেখানে হ্যান্ডেল করেন, তাদের কোনো গোলমাল হয়েছে। তারা যদিও অস্বীকার করেছেন যে তাদের কোনো দায়িত্ব নেই, এটা হতেই পারে না। ওখান থেকে তারা একটা বার্তা প্রেরণ করেন বাংলাদেশ ব্যাংকের কাছে যে আমরা এরকম একটা হুকুম পেয়েছি, তোমরা এটা কনফার্ম করো। এবং তারা এটা বলেছে ইট ইজ ফলস। কিন্তু নির্দেশনা পাওয়ার আগেই পেমেন্টটা হয়েছে। এদের এরকম ভাবে স্ট্রংলি অপোজ করার কোনো অধিকার নেই। আমাদের কাছে যে তথ্য আছে তা থাকবে। অফকোর্স আমরা তো করবো কি, তার বিরুদ্ধে কেস করবো। তাদের কাছে টাকা রাখছি, তারা এটা রেসপন্সিবল। বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ১/১১ সরকারের মতো বর্তমান সরকারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা এই কথা বলেন। এ সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান পুনরায় দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেন বিএনপির শীর্ষ নেতারা। আপনার মনোনীত পুলিশ অফিসার যে রিটায়ারমেন্টে চলে গেছে, তাকে দিয়ে তারেক রহমানের নাম দিয়েছে। এই মামলা তো আপনার মামলা, এটা তো আওয়ামী লীগের মামলা, এটা শেখ হাসিনার মামলা, এটা তো জনগণের মামলা না। যদি ন্যায় বিচার থাকতো তাহলে সবার আগে এই দেশে অনেক অপকর্মের কারণে আপনার বিচার হতো। সেই সেনা সমর্থিত সরকার এর যে স্বাভাবিক যে এক্সটেনশন, যে সম্প্রসারণ, সেটাই হচ্ছে আজকের সরকার। সরকার বাকশালী কায়দায় শহীদ জিয়ার পরিবার এবং জাতীয়তাবাদী শক্তিকে আজকে ধ্বংস করে দেওয়ার জন্য সকল প্রকার কার্যক্রম, পরিকল্পনা এবং কর্মসূচি তারা গ্রহণ করেছে। সন্ধ্যার সময় আরো থাকছে। নারী ওয়ার্ল্ড টি-20তে অংশ নিতে ভারত পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ভালো করার ব্যাপারে আশাবাদী জাহানারা সালমারা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। নেত্রকোনায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চিত্তরঞ্জন সরকার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় মোহনগঞ্জ উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী চিত্তরঞ্জন। পরে শিশুটিকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা মোহনগঞ্জ থানায় মামলা করেন। পরে গতকাল ভোরে অভিযান চালিয়ে চিত্তরঞ্জনকে গ্রেফতার করে পুলিশ। নয় বছরের একটা নারী শিশু, সে একজন দুর্বৃত্তের দ্বারা ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার মা বাদী হয়ে মামলা করেছে। পুলিশ সাথে সাথেই অভিযোগ পাওয়ার সাথে সাথে আসামিকে অ্যারেস্ট করেছে। আসামি এখন জেল হাজতে আছে, আর মেয়েটি এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে। মেডিকেল রিপোর্ট পেলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। জীবন বাঁচায় যে গাছ, সেই গাছই এখন মৃত্যুর কারণ। রাজধানীতে সামান্য ঝড় বৃষ্টিতেই উপড়ে পড়ছে গাছ, যে কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। নগর পরিকল্পনাবিদরা বলছেন, মহানগরীতে নিয়ম না মেনে স্থাপনা নির্মাণের কারণেই গাছগুলো দৃঢ়তা হারিয়ে বিপজ্জনক হয়ে উঠছে। আর এজন্য নগর উন্নয়নে কর্মরত সব সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাকেই দায়ী করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। কংক্রিটে ঘেরা গাছটি হঠাৎই উপড়ে পড়ল রিকশার ওপর, আর এতেই অকালে ঝরে গেল মেধাবী একটি প্রাণ। সোমবার রাজধানীর ধানমন্ডিতে গাছ চাপা পড়ে মারা যান দেশের স্বনামধন্য চলচ্চিত্রকার, চিত্রশিল্পী ও লেখক খালিদ মাহমুদ মিঠু। গুণী এই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্রাঙ্গনে। কিন্তু এই মৃত্যুর দায় কার? প্রায় 2 কোটি মানুষের মেগাসিটিতে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। বড় বড় দালান কোঠার পাশাপাশি রয়েছে ফুটপাত ও ড্রেন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, স্থাপনা নির্মাণের সময় গাছের দৃঢ়তা নিয়ে কেউই চিন্তা করে না, আর এ কারণেই দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। গাছকে যে আমরা শুধুমাত্র কেটে ফেলি তা কিন্তু না, গাছকে পড়ে যাওয়ার জন্য ক্ষেত্র তৈরি করি, গাছের গোড়া পাকা করে শক্ত করে দিই, গাছ যেন জল সিঞ্চিত হতে না পারে গাছের গোড়ায়, সেই ব্যবস্থা করে ফেলি। কংক্রিট ঢালাই করতেছে, সে ওইখানে কংক্রিট ঢালাই করে ফেললো, শিকড়ের গ্রোথ হওয়ার কোনো সুযোগ থাকে না। শিকড়টাকে তো স্প্রেড, গাছ যদি
বাড়তে থাকে তাহলে তার শিকড়ও বাড়তে হবে। এখানেও সিটি কর্পোরেশন, ওয়াসা ও রাজুকের মতো সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতাকেই দায়ী করছেন এই বিশেষজ্ঞরা। ঢাকা শহরে রোডস অ্যান্ড হাইওয়েজ ফ্লাইওভার বানাচ্ছে, রাজুক ফ্লাইওভার বানাচ্ছে, এলজিডি ফ্লাইওভার বানাচ্ছে, সিটি কর্পোরেশন ফ্লাইওভার বানাচ্ছে। কোনো না কোনো পোর্শন সব সময় খোরাখুরির মধ্যে থাকবে। কোনোদিন ঢাকা শহরকে পূর্ণাঙ্গ ঢাকা শহর হিসেবে পাওয়ার সম্ভাবনা নাই, বিকজ অফ দ্য স্ক্যাটার্ড অর্গানাইজেশন এবং কোঅর্ডিনেশন না থাকা। কোনো বিভাগ এই দায়িত্বগুলো প্রতিপালনে আদৌ দায়িত্ববান মনে করেন না। এটারও কারণ হলো সমন্বিতভাবে এই অভিভাবকত্ব কারো হাতে তুলে দেওয়া হয় নাই। প্রকৃতির ওপর করা মানুষের নানা অনাচারের প্রতিশোধ যেন প্রকৃতি ফিরিয়ে দেয়। তাই এখনই সময় সচেতন হওয়ার, এমনটাই মনে করেন এই বিশিষ্টজনেরা। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড টি20-র খবর। ধর্মশালায় কাল বাংলাদেশ সময় বিকেল 3:30টায় নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও এশিয়া কাপে ধারাবাহিক পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাবে বলে মন্তব্য করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেই সঙ্গে দলের অভিজ্ঞ খেলোয়াড়রা ফর্মে ফিরলে ভালো কিছু সম্ভব বলেও মনে করেন ম্যাশ। অন্যদিকে বাংলাদেশকে ফেভারিট মানলেও অঘটনের স্বপ্ন দেখছেন ডাচ অধিনায়ক পিটার বোরেন। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় ধর্মশালা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। নিরাপত্তা ইস্যু এতটা স্পর্শকাতর হয়ে পড়েছে যে বাংলাদেশের ক্রিকেটারদেরও ধর্মশালায় অনুশীলনের সময় কাঠ ঝুলিয়ে প্রবেশ করতে হয়েছে। নিরাপত্তার পর সবচেয়ে আলোচনায় এখানকার বৈচিত্র্যময় কন্ডিশন, কখনো গরম কখনো বা শীত, কিংবা আকাশে সূর্য থাকলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শিলাবৃষ্টির রসিকতা। আবহাওয়ার এমন ভিন্ন চরিত্রটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দিনে দেখছি যে বেশ গরম লাগছে, বাট সন্ধ্যার আগে আগে প্রচন্ড ঠান্ডা, যেটা বললে আমাদের 2টা ম্যাচও আসছে রাত্রে। যদিও আমরা ওইটা নিয়ে এখনই ভাবছি না, আমরা একটু রানিংও করেছি মাঠে, একটু ব্রিদিং এ একটু প্রবলেম হয়। সো এই জিনিসগুলো আসলে একটু সময় পেলে অবশ্যই ভালো হতো। কেমন হবে বাংলাদেশের একাদশ? বাতাসে গুঞ্জন, মুস্তাফিজ ফিট না হওয়ায় খেলতে পারবেন না। আবু হায়দার রনির জায়গায় দেখা যেতে পারে স্পিনার আরাফাত সানিকে, অর্থাৎ 3 পেসার, 1 বিশেষজ্ঞ স্পিনার ও 7 জন ব্যাটসম্যান হাতুরু সিং এর ওরা 11 জন। তবে প্রস্তুতি মঞ্চে সাকিব ও মুশফিক নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন, কারণ তাদের রানে ফেরাটা বড্ড জরুরি। আর তারা ফর্মে ফিরলে তো ডাচ দুর্গ চূর্ণ করবে টাইগাররা নিমিষেই। মুশফিক, সাকিব এরা কিন্তু ওই সময় বাংলাদেশ টিমকে যথেষ্ট সার্ভিস দিয়ে এসেছে। তো আমরা একজনকে পেতে যে আর 2জনকে তো অবশ্যই হারাইতে চাই না। স্টিল আমরা যে প্ল্যানটা করেছিলাম রিয়াদ অলমোস্ট সাকসেসফুল। অন্যদিকে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস 2012 সালে বাংলাদেশকে এই ফরম্যাটে একবার হারিয়েছিল। সেই স্মৃতি তাদের মধুর প্রেরণা। তাদের টি20-র ফেরিওয়ালা 10 ডেস্কাটে দলে নেই, তারপরেও অদম্য বাংলাদেশকে ফেভারিট মেনে দিবা স্বপ্নে বিভোর ডাচরা। আমাদের গ্রুপে বাংলাদেশই ফেভারিট। তারা দুর্দান্ত দল, ব্যাটিং এর পাশাপাশি বোলিংয়েও তাসকিন, আলামিন, সাকিবরা ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। তবে আমরাও আত্মবিশ্বাসী, বাংলাদেশকে আটকানোর ক্ষমতা আমাদের আছে। এ পর্যন্ত দু দলের দুবারের সাক্ষাতে সমান 1টি করে জয়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যে অবস্থান, তাতে করে বাছাই পর্বের 3 ম্যাচ মূল পর্বের আগে বাড়তি পাওনা বলা যেতেই পারে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের শুরুটা করতে হবে ফেভারিটদের মতো, নইলে পচা শামুকে পা কাটলে কিন্তু সুপার 10-এ খেলার বাসনাটা ফিকে হয়ে যাবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ধর্মশালা, ভারত। ঢাকা দক্ষিণের যেসব ভবনে এখনো সংস্কার করা হয়নি, আগামী 3 মাসের মধ্যে সেগুলো সংস্কার করার জন্য ভবন মালিকদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। পাশাপাশি এই সময়ের মধ্যে পুরাতন ও জীর্ণ ভবনগুলোর অবকাঠামো উন্নয়নের জন্য নির্দেশ দেন তিনি। সকালে রাজধানীর নগর ভবনের সংবাদ সম্মেলনে এই নির্দেশনা দেন সাইদ খোকন। সকল প্রকার ভবন মালিকদেরকে আমরা নির্দেশ দিতে যাচ্ছি, যে সমস্ত ভবন অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে আগামী 3 মাসের মধ্যে প্লাস্টার করে, সেই ভবন চুনকাম করে, রং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি স্বাস্থ্যকর অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ আমরা প্রদান করতে যাচ্ছি। যার যার ভবনের আঙিনাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা নির্দেশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কর্পোরেশন সেই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
শরণার্থী সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক কিছু মৌল নীতিমালা অনুসরণের বিষয়ে একমত হলেও এ ব্যাপারে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। তবে শরণার্থীদের সহায়তার বিনিময়ে তুরস্ককে অর্থ সহায়তা ও তুর্কি নাগরিকদের সেনজেন অঞ্চলে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দিতে সম্মত হয়েছে ইইউ। সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেন তুরস্ক ও ইইউভুক্ত দেশগুলোর নেতারা। বৈঠকে গ্রিস থেকে ফেরত পাঠানো শরণার্থীদের গ্রহণ করতে সম্মত হয়েছে তুরস্ক সরকার। বিনিময়ে তুরস্ককে ইইউ এর সদস্য করে নেওয়া ছাড়াও শরণার্থী সংকট মোকাবিলায় ইইউ এর কাছ থেকে অতিরিক্ত ৩৩০ কোটি মার্কিন ডলার সহায়তা দাবি জানানো হয়। এদিকে সোমবার গ্রিসের লেসবোস ও সামোস দ্বীপের উপকূল থেকে প্রায় ১,০০০ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। একই দিন সামোস দ্বীপের কাছে একটি ডুবে যাওয়া নৌকা থেকে ১৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। নারী ওয়ার্ল্ড টি-20তে অংশ নিতে ভারত গেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে অধিনায়ক জাহানারা আলম ভালো খেলার কথা জানান। আগামী 15 মার্চ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলার মেয়েরা। এবারই প্রথমবারের মতো বাছাই পর্ব পেরিয়ে আইসিসি নারী ওয়ার্ল্ড টি-20র মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গেল এক মাসে কোচ চাম্পিকা গামাগের অধীনে নিবিড় অনুশীলন করেছে পুরো দল। তাই মূল পর্বে ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী জাহানারা সালমারা। এর আগে গেল নারী ওয়ার্ল্ড টি-20তে স্বাগতিক হিসেবে সরাসরি অংশ নিয়েছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের গ্রুপে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল থাকলেও ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় এগোতে চায় জাহানারা আলমের দল। বেস্ট ফ্যাসিলিটিস আমরা পেয়েছি এবং প্রুভ করার অপেক্ষা। জয়ের জন্যই প্রত্যেকটা ম্যাচেই আমরা খেলতে নামবো আর পাকিস্তানকে আমরা এগিয়ে রাখছি এবং ফার্স্ট ম্যাচ যেহেতু ইন্ডিয়ার সাথে ম্যাচ বাই ম্যাচ আমরা প্ল্যানিং করব, ম্যাচ বাই ম্যাচ আমরা খেলব। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলবদর নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল, রাষ্ট্রপক্ষের সন্তোষ প্রকাশ। পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউ করবে আসামি পক্ষ। নির্দিষ্ট সময়ের মধ্যে আসামিপক্ষ রিভিউ আবেদন না করলে দণ্ড কার্যকরে দেরি করা হবে না, বললেন আইনমন্ত্রী। সর্বোচ্চ আদালত নিয়ে মন্তব্যে বিচারপতিরা স্তম্ভিত। খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে 15 মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। ধর্মের নামে নারীর অগ্রযাত্রা থামিয়ে রাখার সুযোগ নেই, ইসলাম ধর্মই সমুন্নত রেখেছে নারীর মর্যাদা, মন্তব্য প্রধানমন্ত্রীর। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে টাইগারদের ওয়ার্ল্ড টি-20 মিশন। কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও অভিজ্ঞদের জ্বলে ওঠার অপেক্ষায় মাশরাফি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।